শীতের রাত, নির্জন গ্রাম আর এক পুরনো ডাকঘর যেটি বহু বছর ধরে তালাবন্ধ। লোকজন বলে ভেতর থেকে শোনা যায় এক মৃত পোস্টমাস্টারের গলা, যে এখনও চিঠি পৌঁছে দিতে চায়। আজ জানুন সেই রহস্যময় গল্প, অশুভ ডাকঘর। রাত তখন প্রায় 11:30। শীতের হাড় কাঁপানো হাওয়া গ্রামটির নিস্তব্ধতা ভেঙে দিয়েছিল। গ্রামের এক কোণে পুরনো ডাকঘরটি, যেটি বহু বছর ধরে বন্ধ, অন্ধকারে দাঁড়িয়েছিল যেন কোনো মরা মানুষের চোখের মতো ফাঁকা জানালা নিয়ে। এই ডাকঘরে এক সময় গ্রামের সবার চিঠি আসতো। পোস্টমাস্টার ছিল হরিদাস বাবু, যিনি এক ঝড়ের রাতে হঠাৎ নিখোঁজ হন। তারপর থেকে ডাকঘরটি তালাবন্ধ। মানুষ বলে সেই রাতের পর থেকে কেউ আর এর কাছে আসে না, কারণ ভেতর থেকে নাকি হরিদাস বাবুর গলা শোনা যায়। চিঠি পৌঁছে দিতে হবে, চিঠি। সজল কলেজ পড়ুয়া ছেলে, ছুটিতে গ্রামে এসেছে। শহরে বড় হওয়া ভূতের গল্পে বিশ্বাস ছিল না। এক রাতে বন্ধুরা মজা করে ডাকঘরটির কথা তুলল। সজল, সাহস থাকলে আজ এই রাতেই তুই ডাকঘরের সামনে গিয়ে দাঁড়াস। সজল হেসে বলল, ওসব আজগুবি কথা, আমি যাব, তোরা আসবি নাকি? কেউ রাজি হলো না, তাই সজল একাই বেরিয়ে পড়লো একটা টর্চ হাতে। ডাকঘরের কাছে গিয়ে দাঁড়াতেই এক ধরনের শীতলতা শরীরে নেমে এলো। হাওয়া যেন থেমে গেছে, অথচ মনে হচ্ছে কারণ নিঃশ্বাস ঘাড়ে লাগছে। তালাবন্ধ দরজার ফাঁক দিয়ে যেন হালকা আলো ফুটছে। সজল অবাক হয়ে টর্চ ফেললো, ভেতরে আলো জ্বলছে কেন। কৌতূহল তাকে পেয়ে বসলো। জানালার কাঁচ ভেঙে সে ভেতরে ঢুকলো। ঘরটা ধুলোয় ভরা, টেবিলের ওপর পুরনো চিঠির স্তূপ, কিন্তু ঘরের মাঝখানে একটা পিতলের ঘড়ি টিকটিক করছে, যেটা চলার কথা নয়। আর দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের তারিখ 1987 সালের ডিসেম্বর মাসে আটকে আছে। হঠাৎ পেছন থেকে আওয়াজ, কেউ এসেছে? সজল ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখলো না। গলা কাঁপলেও সাহস করে বলল, আমি আমি এসেছি দেখতে। কোণার ছায়া থেকে এক ফ্যাকাশে মুখ ভেসে উঠল। হরিদাস বাবুর মতো দেখতে এক বুড়ো মানুষ, চোখ দুটো লাল। তুমি ডাকপিয়ন? না, আমি কলেজে পড়ি। তাহলে আমার চিঠি পৌঁছে দেবে? সজল থতমত খেয়ে বলল, কোন চিঠি? বুড়ো টেবিল থেকে একটা হলুদ খাম বাড়িয়ে দিল, তাতে লেখা দেবলীনা সেন, ভদ্রেশ্বর। এই চিঠি না পৌঁছালে আমার মুক্তি নেই, তাড়াতাড়ি যেও। সজল চিঠিটা হাতে নিতেই হাওয়ার ঝাপটায় ঘরের সব কাগজ উড়ে গেল। হঠাৎ দরজা খুলে গেল ঝনঝন করে। সজল ছুটে বেরিয়ে এলো, পেছন দিয়ে তাকালো যে ঘরটা আগের মতো অন্ধকার আর তালাবন্ধ, যেন কিছুই হয়নি। পরদিন সকালে সে চিঠিটা ভালো করে দেখলো। ঠিকানা ধরা যাচ্ছিল না, লেখা ঝাপসা। গ্রামে অনেকেই বলল ভদ্রেশ্বর বহু দূরের শহর, সেখানে দেবলীনা সেন বলে কাউকে চেনে না। কিন্তু রাতে আবার অদ্ভুত ঘটনা ঘটল। সজল ঘুমোতে যাওয়ার সময় শুনল জানালার পাশে কেউ দাঁড়িয়ে বলছে, চিঠি পৌঁছে দাও। সে ঘামতে ঘামতে উঠে দেখল জানালার কাছে কুয়াশার মধ্যে বুড়ো হরিদাস বাবুর মুখ। ভয়ে আর দেরি করলো না, পরের দিনই ভদ্রেশ্বরের উদ্দেশ্যে রওনা দিল সে। ট্রেনে চেপে তারপর বাসে করে ভদ্রেশ্বর পৌঁছালো সে। শহরটা ঘুরে ঘুরে খুঁজেও দেবলীনা সেনের বাড়ি পেল না সে। একজন বৃদ্ধ তাকে বললেন, দেবলীনা সেন? সে তো 30 বছর আগে মারা গেছে, আত্মহত্যা করেছিল। সজলের বুক হিম হয়ে গেল। তবু সে ঠিক করলো যে করেই হোক চিঠি পৌঁছাতে হবে। শহরের শ্মশানঘাটের লোকজন জানালো দেবলীনার সমাধি আছে পুরনো কবরস্থানে। সন্ধে নেমে আসছিল, কিন্তু সজল কবরস্থানের দিকে রওনা দিল। কবরস্থানের মধ্যে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে গেল। চাঁদের আলোয় সমাধিগুলো ভৌতিক দেখাচ্ছিল। হঠাৎ কানে ভেসে এলো মেয়েলি একটা গলার কান্নার আওয়াজ, আমায় চিঠি দাও, আমি অপেক্ষা করছি। সজলের গলা শুকিয়ে গেলেও সাহস করে দেবলীনা সেনের সমাধি খুঁজে পেল। সমাধির ওপর চিঠিটা রাখতেই হঠাৎ চারদিক কাঁপতে লাগলো। সমাধির ফাটল দিয়ে যেন আলো বেরিয়ে এলো, আর সেই আলোয় দেবলীনা সেনের মুখ ভেসে উঠল ম্লান হাসি নিয়ে, ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য। পাশেই আবার হরিদাসবাবুর গলাও শোনা গেল, কাজ শেষ, এখন আমারও মুক্তি। মুহূর্তের মধ্যে আলো মিলিয়ে গেল। কবরস্থানে আবার আগের মতো নির্জন। সজল ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে এলো। তারপরে সে গ্রামে ফিরে এসে ডাকঘরের সামনে দাঁড়িয়ে সজল দেখল পুরনো তালা নেই, দরজার ওপর লেখা, এখন এখানে কেউ কাজ করে না। ভেতরে ঢুকে দেখলো ঘর ফাঁকা, কোনো চিঠি নেই, কোনো ঘড়ি নেই, যেন বহু বছর ধরে পরিত্যক্ত থাকা একটি ঘর। গ্রামের মানুষ অবাক হয়ে শুনল সজলের গল্প। কেউ বিশ্বাস করলো না, কেউ করলো না। কিন্তু সেই রাতের পর থেকে আর কখনো কেউ ডাকঘরের ভেতর থেকে গালাগালি শোনেনি। সজলও বুঝলো কিছু রহস্য কখনো যুক্তিতে বোঝানো যায় না।